ইশিন্দারা ফখরুদ্দিন স্কুল ও কলেজ বগুড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের নাম স্পেনে উমাইয়া শাসন। প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় স্পেনের উমাইয়া শাসন, এটার একজন শাসক, তিনি ওনার নাম হচ্ছে প্রথম আব্দুর রহমান। এর আগে আমার পরিচয়টা দিই, আমি আবুল ইনকলাব মোহাম্মদ সাজ্জাদুল হায়দার, প্রভাষক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এবং গ্রুপ প্রফেসর লিডার ইশিন্দারা ফখরুদ্দিন স্কুল ও কলেজ বগুড়া। স্পেনের প্রথম আব্দুর রহমান, যিনি স্পেনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ইসলাম ইতিহাসে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসনের প্রথম শাসক প্রথম আব্দুর রহমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনি শাসন কার্য পরিচালনা করেছেন 756 খ্রিস্টাব্দ থেকে 788 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আব্দুর রহমান, এনাকে প্রথম আব্দুর রহমান বলতে হবে, যেহেতু আরো আব্দুর রহমান আছে, আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান, এই কারণে প্রথম আব্দুর রহমান সম্পর্কে আমরা আলোচনা করছি। উনি 756 খ্রিস্টাব্দ থেকে 788 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। প্রথম আব্দুর রহমান কর্তৃক স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা একটি চমকপ্রদ ও রোমাঞ্চকর ঘটনা। তিনি আস-সাফা ধ্বংসলীলাতে আস-সাফা হচ্ছে আব্বাসীয় বংশের প্রথম খলিফা। এর আগে যে বংশটা ছিল সেটা হচ্ছে উমাইয়া বংশ। উমাইয়া বংশ যখন ধ্বংস পর ক্ষমতা আসলো আব্বাসীয় বংশের প্রথম খলিফা, যার নাম হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। আবুল আব্বাস তার আসল নাম, আস-সাফা তার উপাধি। আস-সাফা মানে হচ্ছে রক্ত পিপাসু, অর্থাৎ উমাইয়া বংশের ঘোষণা দেওয়া হয়েছিল উমাইয়া বংশে যাকে যেখানে পাওয়া যাবে তাকে কতল করতে হবে, এইরকম আস-সাফা। এই কারণে তার উপাধি উনি নিয়েছিলেন আস-সাফা। আস-সাফা হল ধ্বংসলীলা থেকে অতি সুকৌশলে রক্ষা পেয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবেলা করে স্পেনে একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এই জন্যই তাকে আদ-দাখিল বলা হয়। তাহলে এই আস-সাফার যে ধ্বংসলীলা থেকে, আস-সাফার হাত থেকে উনি সুকৌশলে রক্ষা পেয়ে স্পেনে এসে আবার একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করা, এটা বিশাল বিষয়। এই যে প্রতিষ্ঠা করলো, এই জন্য তাকে আদ-দাখিল বলা হয়। আব্দুর রহমানের পলায়ন ও আত্মরক্ষা। উনি যে পলায়ন করলেন আবুল আব্বাস আস-সাফাহার থেকে, যে 750 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম জাবের যুদ্ধ। তাহলে জাবের যুদ্ধ সংঘটিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। দ্বিতীয় মারওয়ান ছিল উমাইয়া বংশের শেষ খলিফা। নাম দ্বিতীয় মারওয়ান। এর মৃত্যুর পর আব্বাসী বংশের প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফা সিংহাসনে বসে। তাহলে আমরা জানতে পারলাম যে 750 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম জাবের যুদ্ধ। এই যুদ্ধ কার মধ্যে হয়েছিল? উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের সঙ্গে আব্বাসী বংশের প্রথম খলিফা আবুল আব্বাসের। এতে মারওয়ান মৃত্যুবরণ করলে আস-সাফা সিংহাসনে বসেন। ক্ষমতা দখলের পর তিনি উমাইয়া বংশকে সমূলে ধ্বংস করার জন্য ব্যাপক পরিকল্পনা করেন। উমাইয়া বংশের কাউকে বেঁচে রাখা যাবে, ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলো কে? আবুল আব্বাস আস-সাফা।
এই পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে উমাইয়া একজন খলিফা ছিল হিশামের পৌত্র মানে ছেলের ছেলে। হিশামের পৌত্র আব্দুর রহমান বহু কষ্টে রেহাই পান। এই আব্দুর রহমান 5 বছর কোথায় ছিলেন? 5 বছর বিভিন্ন জায়গায় ছিলেন। এর মধ্যে প্যালেস্টাইনে ছিলেন, মিশরে ছিলেন, উত্তর আফ্রিকায় ছিলেন। সিরিয়ার অবস্থানের পর তিনি মরক্কো সিউটা নগরীতে মাতুল গোষ্ঠীতে আশ্রয় নেন। তাহলে 5 বছর ধরে একজন পলাতক আসামি ঘুরেছেন প্যালেস্টাইনে। যে কোনো মুহূর্তে আব্বাসীয় বংশের কেউ দেখলেই তাকে হত্যা করে দেওয়া হবে, এই ভীতির মধ্যে উনি 5 বছর ঘুরেছেন প্যালেস্টাইন, মিশর, উত্তর আফ্রিকা, সিরিয়ার অবস্থানের পর উনি অবশেষে মরক্কা সিউটা নগরীতে মাতুল গোষ্ঠী, একটা গোষ্ঠীর নাম মাতুল গোষ্ঠী আশ্রয় নেন। এখানে যখন আশ্রয় পেলেন, এখানে অবস্থানকালে স্পেনে একটি স্বাধীন রাজ্য স্থাপনের ইচ্ছে জেগে ওঠে। এতদিন ধরে তো পলাতক আসামি ছিল, ঘুরতে ঘুরতে একটা মাথার গোঁজা ঠাঁই হয়েছে। যেহেতু আব্দুর রহমান তার পুরুষেরা শাসক ছিলেন, উমাইয়া বংশের তার পূর্বপুরুষ ছিলেন, বিদায় তার মনে জাগ্রত হলো এখান থেকে উনি একটি স্বাধীন রাজ্য স্থাপন করবেন। কোথায়? স্পেনে। এটা ইচ্ছে জেগে উঠল। সে সময় স্পেনে যে ইচ্ছা জাগে উঠল যে স্পেনে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করবে। এখন স্পেনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে স্পেনের রাজধানীর অবস্থা কেমন ছিল এটা জানা দরকার। আব্দুর রহমান ইচ্ছা জাগলেই যে করতে পারবে তা না, আসলে ওই জায়গায় ব্যবস্থাটা কি ছিল সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা স্পেনে কেমন ছিল। সেই সময় বলা হচ্ছে যে এই সময় স্পেনের রাজনৈতিক অবস্থা খুবই সংকটজনক ছিল, খুব অবস্থা খারাপ ছিল। বিভিন্ন শ্রেণী গোত্রের দ্বন্দ্ব, শ্রেণীর মধ্যে শ্রেণীর দ্বন্দ্ব, গোত্রে দ্বন্দ্ব। এর ভেতর 2টা গোত্র ছিল উল্লেখযোগ্য, একটা হচ্ছে মোদারীয় আর একটা হচ্ছে হিমারীয়। তাহলে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, সংকটজনক ছিল, এবং তাদের শ্রেণী দ্বন্দ্ব ছিল, গোত্রে দ্বন্দ্ব ছিল। তো গোত্রে যাদের দ্বন্দ্ব ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য শক্তিশালী দ্বন্দ্ব হচ্ছে মোদারীয় ও হিমারীয়। যেমন বাংলাদেশে মূল রাজনৈতিক দল কয়টা? 2টা, কিন্তু যত দ্বন্দ্ব এই 2টা কেন্দ্রিক, তেমনি সেই সময় গোত্রে যে দ্বন্দ্ব হয়েছিল মোদারীয় এবং হিমারীয়দের দ্বন্দ্ব ছিল বেশ প্রকট। মোদারীয় গোত্রের প্রতিনিধি, মানে মোদারীয় গোত্রের প্রতিনিধি ছিল ইউসুফ। ইউসুফটা শাসন করত স্পেনে, কিন্তু তার শাসনটা ছিল অত্যন্ত কুশাসন, যার ফলে লোকজন অতিষ্ঠ হয়েছিল। তাহলে মোদারীয় গোত্রের প্রতিনিধি ছিল ইউসুফ, তার কুশাসনে স্পেনের লোকজন অতিষ্ঠ হয়েছে। তাহলে আমরা বুঝলাম স্পেনের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, বিভিন্ন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব ছিল, গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর ভিতরে উল্লেখযোগ্য গোত্র 2টা নাম আমরা উল্লেখ করেছি, একটা হচ্ছে মোদারীয় এবং হিমারীয়। মোদারীয় গোত্রের প্রতিনিধি ছিল ইউসুফ, তিনি শাসন করতেন। এরা শাসন এতটাই খারাপ ছিল যে কুশাসনে স্পেনের লোকজন অতিষ্ঠ হয়েছে। তাহলে আমরা জানলাম স্পেনের রাজনৈতিক অবস্থাটা। আব্দুর রহমানের ক্ষমতা লাভ। এই আব্দুর রহমান ক্ষমতা লাভ কিভাবে করল? প্রথম আব্দুর রহমান স্পেনে স্বীয় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বদর নামক তার এক বিশ্বস্ত দূতকে তার গোত্র মানে এর আগে বলা হয়েছে, তার গোত্র মানে হচ্ছে মোদারীয় গোত্র। অর্থাৎ আব্দুর রহমানের গোত্র না মোদারীয়, সরি এটা ভুল তথ্য হয়ে গেল। বিশ্বস্ত দূত মানে সংবাদ বাহক। আব্দুর রহমান স্পেনে যে যাবেন, সংবাদ তো নিতে হয়। বিশ্বস্ত দূতকে পাঠানো হলো যে আসলে স্পেনের অবস্থাটা কি। কাকে পাঠানো হলো? বদর নামে একজন বিশ্বস্ত
অনুকূল সাড়া পেয়ে আব্দুর রহমান 755 খ্রিস্টাব্দে স্পেনীয় বন্দর আলমুনিকারে পদার্পণ। তাহলে স্পেনের রাজনৈতিক অবস্থা আমরা জানতে পেরেছি। ইউসুফের কুশাসনে স্পেনের লোকজন, জনগণ খুব ক্ষেপা ছিল, বিরক্ত হয়েছে। এইরকম পরিস্থিতি আব্দুর রহমান কি করলেন, তার একজন বিশ্বস্ত কি নাম বদর, তাকে পাঠালেন, দেখো যে ওই জায়গায় কি অবস্থা। যা দেখে না অবস্থা ভালো। এই সংবাদ পেয়ে আব্দুর রহমান 755 খ্রিস্টাব্দে স্পেনীয় 755 খ্রিস্টাব্দে স্পেনীয় বন্দর কি নাম আলমুনিকার, একটা বন্দর নাম, যেমন বাংলাদেশে বন্দর আছে, সেটা হচ্ছে চিটাগাং একটা বন্দর আছে, মোংলা বন্দর আছে, এই যে একটা বন্দর নাম হচ্ছে আলমুনিকার। অর্কিডুনা ও সিডোনিয়ায় অবস্থানরত জর্দান ও প্যালেস্টাইনের সিরীয় বাহিনী ও সেবাইলে অবস্থানরত হিমসের আরব বাহিনী তাকে সাদরে অভ্যর্থনা জানায়। আব্দুর রহমান যে গেল দ্বীপে, তাকে কে কারা কারা অভ্যর্থনা জানালো, বলতেছে আর্কিডোনা ও সিডোনিয়ায় অবস্থানরত জর্দান ও প্যালেস্টাইনের সিরীয় বাহিনী। জর্দান ও প্যালেস্টাইনে এবং জর্দান এবং প্যালেস্টাইনের সিরীয় বাহিনী তারা কোথায় ছিল, আর্কিডোনা ও সিডোনিয়ায় অবস্থান করছিল। জর্দান এবং প্যালেস্টাইনের সিরীয় বাহিনী ও সেবাইলে অবস্থানরত হিমসের আরব বাহিনী। তাহলে তিনটা বাহিনী আমাদের, জর্দান বাহিনী, জর্দান ও প্যালেস্টাইনের সিরীয় বাহিনী, আর একটা হচ্ছে সেবাইলের জায়গার নাম, সেখানকার হিমসের আরব বাহিনী তাকে সাদরে অভ্যর্থনা জানায়। ফলে এই জন্য 756 খ্রিস্টাব্দে মার্চ মাসে তিনি আর্কিডোনা রাজধানী রেজিওতে স্পেনীয় আমির বলে ঘোষিত হন। 756 খ্রিস্টাব্দে মার্চ মাসে তিনি আর্কিডোনা রাজধানী রেজিওতে স্পেনীয় আমির বলে ঘোষিত হন। তাহলে আমরা জানতে পারলাম যে আমির হিসেবে কবে ঘোষিত হলেন, 756 খ্রিস্টাব্দ। কোথাকার রাজধানীতে, আর্কিডোনার রাজধানীতে, রাজধানীর নাম রেজিওতে। বারবার ও খ্রিস্টানদের বিদ্রোহ দমন। স্পেনের বারবার ও খ্রিস্টানরা একত্রিত হয়ে মুসলমানদের বাড়িঘর ভস্মীভূত ও বিধ্বস্ত করতে থাকে। আরব গোত্র সমূহ খ্রিস্টানদের সাথে জোট বেঁধে ফ্রান্সের রাজা শারমিনকে স্পেনে আক্রমণের জন্য আমন্ত্রণ জানায়। স্পেনে বারবার খ্রিস্টানরা একত্রিত হয়ে মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করতেছে। স্পেনের বারবার এবং খ্রিস্টানরা এই দুই জাতি কি করেছে, মুসলমানদের বেছে বেছে মুসলমানদের ঘর বাড়ি ভস্মীভূত বিধ্বস্ত করতে থাকে। আরব গোত্র সমূহ খ্রিস্টানদের সাথে জোট বেঁধে, আরবের যারা গোত্র ছিল এরা বা খ্রিস্টানদের সাথে জোট বেঁধে ফ্রান্সের রাজা শারমিনকে আমন্ত্রণ জানায় স্পেনে আসার জন্য। শার্লিমেনকে স্পেনে আক্রমণের আমন্ত্রণ দেয়। শার্লিমেন, এর নামটা মনে রাখা দরকার। শার্লিমেনের বিপুল সৈন্য নিয়ে স্পেন আক্রমণ করে। শার্লিমেন বিপুল সৈন্য নিয়ে স্পেন আক্রমণ করে এবং আব্দুর রহমান কি করে, তার সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধে আব্দুর রহমান তাকে পরাজিত এবং বিতাড়িত এবং সন্ধি করতে বাধ্য করে। শুধু পরাজিত করেনি, বিতাড়িত করেননি, সন্ধি করতে বাধ্য করেছেন। কাকে? শার্লিমেনকে। এইভাবে সাম্রাজ্যের বিদ্রোহ ও অরাজকতা নির্মূল হলো এবং পলাতক ও গৃহহীন উমাইয়াদের শক্তি পশ্চিম দিগন্তে আপন
আসন করে নিল, এটা আসন হবে, আসন করে নিল। তাহলে একজন পলাতক, কে পলাতক? আব্দুর রহমান, গৃহহীন। লাস্টে অবশেষে এই স্পেনে উমাইয়াদের শক্তি পশ্চিম দিগন্তে আপন আসন করে নিল। তাহলে শার্লিমেনকে পরাজিত করে, কিন্তু যদি পরাজিত করতে না পারতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। আমির উপাধি গ্রহণ 773 খ্রিস্টাব্দে আব্দুর রহমান আব্বাসীয় খলিফাদের নামে প্রচারিত খুতবা পাঠ বন্ধ করে দেন। এই যে মসজিদে জুমা নামাজের সময় খুতবা পাঠ আব্বাসীয় খলিফার নামে হতো, তাদের নামে দোয়া করা হতো, সেটা বন্ধ করে দিলেন। তিনি খলিফা উপাধি গ্রহণ না করে নিজে আমির বা সুলতান উপাধি গ্রহণ করে স্বাধীন রাজত্ব করতেন। এখন প্রশ্ন থাকতে পারে, খুতবা পাঠের মধ্যে খলিফাতের নাম। আমরা যারা জুমার নামাজ পড়ি, আমরা খুতবার যে সানি খুতবা, ছোট খুতবা বলা হয়, এই খুতবার ভিতর সেই দেশের রাজা বাদশার নাম ধরে দোয়া করা হয়। এটা বন্ধ করে দিলেন কত খ্রিস্টাব্দে? 773 খ্রিস্টাব্দে। এবং উনি নিজে খলিফা উপাধি গ্রহণ না করে আমির বা সুলতান উপাধি গ্রহণ করে স্বাধীন রাজত্ব করতে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে আমির উপাধি কত সালে গ্রহণ করলেন? 773 খ্রিস্টাব্দে। সামরিক কৃতিত্ব, স্পেনের অর্থাৎ দেশের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিদ্রোহ দমন এবং বৈদেশিক শক্তির সাথে মোকাবেলা করার জন্য আব্দুর রহমান এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। যে কোনো দেশেরই, যে দেশ যত শক্তিশালী সেই দেশের সামরিক বাহিনী তত শক্তিশালী, মানে সামরিক বাহিনী যত শক্তিশালী সে দেশ তত শক্তিশালী। স্যার এটাকে লেখা করতেছে, এটা ইউর স্ক্যান শেয়ার, সমস্যা নেই। আচ্ছা, মোকাবেলা করার জন্য আব্দুর রহমান এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। সেনাবাহিনী কারা কারা ছিল? মুক্ত দাস এরা ছিল, ও বারবারগণই ছিল তার সেনাবাহিনীর প্রধান অংশ। প্রধান অংশ ছিল যারা মুক্ত দাস এরা, আর একটা বারবারগণ, এরা ছিল সেনাবাহিনীর প্রধান অংশ। আরবদের বাজ পাখি কাকে বলা হয়, বা কুরাইশদের বাজ পাখি, এই প্রথম আব্দুর রহমানকেই বলা হয়। বলার কারণ আমরা বলতেছি, আরবদের বাজ পাখি কাকে বলা হয়, এটা খ নম্বর উত্তর এসে থাকে, বিদায় এটা ভালো করে মুছে করা দরকার। তখন তো আব্বাসীয় খলিফা ছিল আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর ছিলেন তখন। মনসুর উত্তর আফ্রিকার গভর্নর ছিল আলা বিন মুগিস। আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফা, এরপরে আসলে আবু জাফর আল মনসুর। আল মনসুরের সময়, সেই সময় কিন্তু আব্দুর রহমান স্পেনে শাসন করেছে। আল মনসুর কি করলো? উনি উত্তর আফ্রিকা গভর্নর, নাম হচ্ছে আলা বিন মুগিস, একে পাঠিয়ে দেওয়া হয় স্পেনে পুনরুদ্ধার করার জন্য। যেহেতু স্পেনটা ছিল আব্বাসীয় খেলাফতের মধ্যে, উদ্ধার করার জন্য এই উত্তর আফ্রিকার গভর্নর আলা বিন মুগিসকে পাঠান। যুদ্ধ হলো। আলা বিন মুগিসের সঙ্গে আব্দুর রহমানের বাহিনীর এক রক্তক্ষয় যুদ্ধে আলা বিন মুগিসের মস্তক, মানে মাথা, দেহচ্যুত করে কৃষ্ণ, মানে কালো পতাকা জড়িয়ে খলিফা মনসুরের নিকট পাঠালে মনসুর বিস্মিত হয়ে যান। আবার বলছি, আবু জাফর আল মনসুর উনি উত্তর আফ্রিকার গভর্নর আলা বিন মুগিসকে পাঠান স্পেন উদ্ধারের জন্য। কার কাছ থেকে? প্রথম আব্দুর রহমানের কাছ থেকে। যুদ্ধ হলো, একটা রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধে আলা বিন মুগিস উনি নিহত হন। নিহত নয়, শুধু তার মস্তকটাকে দেহ থেকে আলাদা করা হয়, করে কালো পতাকা বেঁধে গিফট আকারে মনসুরের দরবারে পাঠিয়ে দেওয়া হয়। মনসুর গিফট গেছে, গিফট খুলে দেখতে হবে, খুলে দেখে আলা বিন মুগিস, দেখে উনি বিস্মিত হয়ে যান। এবং তারপর উনি বলেন
কে বললো? আল মনসুর, আবু জাফর আল মনসুর। কাকে বললো? আব্দুর রহমানকে বললো। বললো দ্য ফ্যালকন অফ কুরাইশ বা দ্য ফ্যালকন অফ আরবস, যেটাই বলো, কুরাইশদের বাস পাখি বা আরবদের বাস পাখি বলে অভিহিত করে। তাহলে আমরা জানতে পারলাম আরবদের বাস পাখি উপাধি দিয়েছিল আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর। কেন দিয়েছিলেন? যে আলা বিন মুগিসকে পাঠাচ্ছিল আবু জাফর যে আব্দুর রহমানকে শেষ করার জন্য। শেষ তো হয়নি, বরং মুগিসের মাথা সুন্দর করে কালো পতাকায় পেঁচিয়ে আল মনসুরের খলিফার নিকট পাঠান গিফট হিসেবে। এটা দেখেই উনি মন্তব্য করেছিলেন যে কুরাইশদের বাস পাখি বা আরবদের বাস পাখি। এই প্রথম আব্দুর রহমানের চরিত্রটা কেমন ছিল? আব্দুর রহমান একজন শ্রেষ্ঠ সেনাপতি অবশ্যই। তিনি পলাতক ছিলেন, গৃহহীন ছিলেন, তাকে অর্ডার দেওয়া ছিল দেখা মাত্র মেরে ফেলা দেওয়া হবে। সেই মানুষ অবশ্যই শ্রেষ্ঠ সেনাপতি, বিচক্ষণ শাসক, বিদ্বান, কর্তব্যনিষ্ঠ, দানশীল, হৃদয়মান শাসক ছিলেন। তিনি অসাধারণ কোমল ও উদার প্রকৃতির ছিলেন। তিনি সহজ সরল জীবন যাপন করতেন। তিনি নিয়মিত সালাত আদায় করতেন, অর্থাৎ নামাজ পড়তেন, এবং রাজ্যের মধ্যে মদপান নিষিদ্ধ করেছেন। তাহলে তার বৈশিষ্ট্য জানতে পারলেন। উনি সেনাপতি শ্রেষ্ঠ, বিচক্ষণ শাসক, বিদ্বান, কর্তব্যনিষ্ঠ, দানশীল ছিলেন। এরপর উনি কোমল ছিলেন, উদার প্রকৃতি ছিলেন এবং সহজ সরল জীবন যাপন করতেন, নিয়মিত নামাজ পড়তেন এবং রাজ্যের মধ্যে মদ্যপান নিষিদ্ধ করেছেন। উপসংহারে আমরা বলতে পারি যে আব্দুর রহমান আদ-দাখিল শত বাধা বিপত্তির মধ্যে সেও সাধনা বলে স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত রাজবংশ প্রায় 750 বছর অর্থাৎ 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। তাই আব্দুর রহমান অবশেষে 788 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে আব্দুর রহমান আদ-দাখিল মানে প্রথম আব্দুর রহমান। যদি প্রথম আব্দুর রহমান কথা লেখা নাও থাকে, যদি লেখা থাকে আব্দুর রহমান আদ-দাখিল, এর মানে হচ্ছে প্রথম আব্দুর রহমান। শত শত বাধা বিপত্তির মধ্য দিয়ে উনি নিজের যোগ্যতা বলে, নিজের সাধনা বলে স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছে এবং তার প্রতিষ্ঠিত রাজবংশ প্রায় 750 বছর প্রতিষ্ঠিত ছিল স্পেনে। 750 বছর অর্থাৎ 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। অবশেষে 788 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই মহান নেতা আব্দুর রহমান আদ-দাখিল। সবাইকে ধন্যবাদ জানাই। এরপর প্রশ্ন উত্তর পর্ব। আমরা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করার পরে তারপর তোমার কোনো প্রশ্ন থাকলে পরে কথা বলো। আদ-দাখিল কাকে বলা হয়? হ্যাঁ বলো তো, তুমি কি বলতে পারবে আদ-দাখিল কাকে বলা হয়? প্রশ্ন তো দেখা যাচ্ছে, আদ-দাখিল কাকে বলা হয়? প্রথম আব্দুর রহমান। ও ধন্যবাদ তোমাকে। প্রথম আব্দুর রহমানকে, আচ্ছা জি, প্রথম আব্দুর রহমানকে আদ-দাখিল বলা হয়। এরপর দেখো, জাবের যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল বলতে পারবো? জাবের যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 750। হ্যাঁ 750 খ্রিস্টাব্দে। এটা দেখে যদি বলা হলো এটা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। হ্যাঁ দেখা গেছে স্যার, দেখা গেছে। আমি আমার টিপ দিতে হয়েছে। স্যার জি স্যার, হ্যাঁ বলেন। আজকের ক্লাসের প্রশ্ন উত্তর আজকের ক্লাসের যে প্রশ্নগুলো, এটা পরের ক্লাস শুরুর আগে নিলে ভালো হয়, পড়াশোনা করে তাহলে উত্তর দেওয়া যায়। না আমি একটু একবার জানালি, পরে আমি প্রশ্ন করবো, সমস্যা নেই। আমি একবার বলেলি। আরেকটা শোনা, এগুলো জানা থাক, আমি ইনশাল্লাহ প্রশ্ন করবো না। আরেকটা কথা হচ্ছে যে পিডিএফ ফাইল আজকে দিয়ে দেওয়া হবে, বুঝছো? আচ্ছা দিয়ে দিবে, স্যারকে বলে দেবো, স্যার দিয়ে দেবে। আচ্ছা আব্দুর রহমান। না স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলি, আব্দুর রহমান স্পেনে সে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাকে দূত হিসেবে পাঠান? স্পেনে যে একটা দূত পাঠালো, রাষ্ট্রদূত। বদর। হ্যাঁ বদরকে। বদর। জি 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 জি
জি বদরকে পাঠানো হয়েছে। আব্দুর রহমান খলিফা উপাধি গ্রহণ না করে কোন উপাধি গ্রহণ করে এবং কত খ্রিস্টাব্দে? উনি কি সুলতান উপাধি। হ্যাঁ সুলতান বা আমির, আর কত আমির। খ্রিস্টাব্দে? সাল কত? এটা মনে নাই। আচ্ছা সালটা সালটা মনে হচ্ছে না। এই যে সালটা দেখো 773 773 খ্রিস্টাব্দে। একবার রাউন্ড হয়ে যাক, আগামী ক্লাসে শুরুর আগে ইনশাআল্লাহ এটা আবার রিপিট করে নেব। আব্দুর রহমান কার মস্তক মানে মাথা কালো পতাকা জড়িয়ে মুনসিরের নিকট পাঠান? এটা হ্যাঁ ওই বাস পাখির মধ্যে আলোচনা ছিল ওটা। আচ্ছা যাই হোক, আলা বিন মুগিসের। হ্যাঁ আলা বিন মুগিসের মাথা পতাকা জোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এরপর আসেন, আব্দুর রহমানের প্রতিষ্ঠিত রাজবংশ কত খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল? কত খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল? এটা সর্বশেষে বলা হয়েছে লাস্টে। আচ্ছা ঠিক আছে, এই 1031 খ্রিস্টাব্দ খেয়াল করা হয়নি। আচ্ছা ঠিক আছে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। আব্দুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন? এটা তো খেয়াল করা আছে। এটা মারা গেল কবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা লাস্ট এটা ঠিক আছে খেয়াল করা হয়নি। আচ্ছা 788 লাস্টে। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে কত বছর পর্যন্ত, প্রায় 750 বছর, কত খ্রিস্টাব্দ পর্যন্ত? হাজার কত? 1031 এবং 1031 খ্রিস্টাব্দ। আর উনি মৃত্যুবরণ করলেন কবে? 788 খ্রিস্টাব্দ। আচ্ছা তোমাকে ধন্যবাদ যে তুমি এতক্ষণ চাইলে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আগামী ক্লাসের ডেট স্যার অবশ্যই জানিয়ে দেবে। কিছু বলার থাকে বলতে পারো। স্যার পরের ক্লাসে প্রশ্নগুলো মিস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা না, ওই ক্লাসের সঙ্গে ওর সঙ্গে আরো কিছু লেজ বাড়াবে আর কি, লেজ। হ্যাঁ বাই করে না। জি জি পিডিএফটা দিলে পড়তে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, কারণ মেলা কিছু আলোচনা। জি 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 আমি পিডিএফ ফাইল অলরেডি স্যারকে দিয়ে দিচ্ছি। স্যার আজকের মধ্যে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন। আচ্ছা থ্যাংক ইউ। বইয়ে তো অনেক বিস্তারিত আলোচনা। আচ্ছা জি 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 আচ্ছা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা শোনো, এই 23 তারিখে ক্লাস হবে। 23 তারিখ। 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ কি বার হচ্ছে? আচ্ছা আচ্ছা হোক ঠিক আছে 23 তারিখ। স্যার পুশ করে দিলাম, তারপর স্টপ না স্টপ দিলাম। ইন মিটিং করে দেই।